গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আটক ৮২। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন কমিশনের রাজনৈতিক নিয়ন্ত্রণই দুর্নামের কারণ, বন্ধ না হলে ভোট হবে আগের মতোই, নিরপেক্ষ অবস্থানে থাকার ঘোষণা সিইসির। রাজনীতিতে ঝড়ের আভাস পাচ্ছেন গয়েশ্বর চন্দ্র রায়। ৩১ দফা সনদ বাস্তবায়নের অঙ্গীকার, জনগণের আস্থা ফেরানোর আশা। এ মাসেই জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা পড়বে ট্রাইব্যুনালে। আরও ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ৪ দফা দাবিতে আবারও শাহবাগ অবরোধ, ম্যাটসের শিক্ষার্থীদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং ধানমন্ডি ৩২ নম্বরে ধ্বংসস্তূপ দেখতে আজও উৎসুক জনতার ভিড়, রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেওয়ার আহ্বান। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরের সঙ্গে আছে আমি শিখা আজিজ। গত মধ্যরাত থেকেই চলে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান। দেশের গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায় যৌথ বাহিনী। এখন পর্যন্ত গাজীপুরে ৬৫ জন সহ ১৩ জেলায় আটক করা হয়েছে ৮২ জনকে। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে সালমা জাহান জানাবেন বিস্তারিত। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে যৌথ বাহিনী। শনিবার রাতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শিববাড়ি মোড় এলাকায় ২টি চেকপোস্ট বসিয়ে চলে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম। এ সময় প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। রাতভর অভিযান চালিয়ে গাজীপুরের ৫ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সকাল ৯:৩০টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। বগুড়া শহরের সরকারি মুজিবুর মহিলা কলেজ এলাকায় সাতমাথা মাটিডালি সড়কে রাত ১১টা থেকে ১:৩০ পর্যন্ত চলে তল্লাশি অভিযান। সকালে রাজধানীর খামারবাড়ির এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে ১৩ জেলায় ৮২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় সারা দেশে শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এদিকে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে ডেভিল হান্ট অপারেশনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে একথা বলেন তিনি। এগুলো সব ধরা পড়ে, আপনারা তথ্য দিয়ে সহায়তা করেন, আমরা জনগণকে বলেছি সহায়তা করেন, যত ইনফরমেশন আসবে তত হেল্প হচ্ছে আমাদের। অপারেশন ইজ নেম ডেভিল হান্ট, কারণ এই কাজটা ফোকাসড হচ্ছে। যারা আনস্টেবল করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনানুগ উপায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি করা, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট ১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ তন্ময় সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রফিকুল ইসলাম মিঠু বাদী হয়ে ফকিরহাট থানায় মামলাটি করেন। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন, এটি ইসির বদনামের ১ নম্বর কারণ, এমনটাই দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এটি বন্ধ করা না গেলে ফল আগের মতোই হবে। সকালে নির্বাচন কমিশনে RFED মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি আশ্বস্ত করেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কাজ করতে চায় না। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে। বাস্তবে দেশের সব প্রতিষ্ঠানের অবস্থা একই রকম, তবে বর্তমান কমিশন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, পলিটিক্যাল কন্ট্রোল অব দি ইলেকশন কমিশন, এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না।
আমরা নিরপেক্ষ থাকতে চাই। ধানমন্ডি ৩২-এ পঞ্চম দিনেও থামেনি উৎসুক জনতার ভিড়। সকাল থেকেই বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দেয়াল ভাঙছেন অনেককেই দেখা যায় সেখান থেকে রড ও পাইপ নিয়ে যেতে। রোববার সকালে ভবনের আন্ডারগ্রাউন্ডের পানি নিষ্কাশন শুরু করে ফায়ার সার্ভিস। এখানে কথিত আয়নাঘর নির্মাণ হচ্ছিল বলে ধোঁয়াশার তৈরি হয়। আর পরিস্থিতি দেখতে আগতরা বলছেন, গণহত্যার দায়ে হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এর আগে গেল বুধবার রাতে ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। সেই সঙ্গে আগুনে পড়ে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও। উনি যা করছে তার কর্মফল সে বুক করতেছে। আমার কাছে মনে হয় ওনার প্রায়শ্চিত্ত উনি আরো পাওয়া উচিত, যেটুক পাইছে আরো পাওয়া উচিত। বাড়িটা আজকে কালকে ভাঙার দরকার ছিল না। বাড়িটা আমরা চাই যে আর আগে যদি ভাঙতে পারতাম আমরা তাহলে আরো বেশি খুশি হতাম। আমার একটি দাবি, এই যে যতটুক বাড়িটা আছে এই পুরাটি ভাঙার দরকার। আর পাশাপাশি যারা ছাত্র জনতা জীবন হারাইছে তাদের ফ্যামিলিকে একটা অ্যাপয়েন্টমেন্ট করা হোক, এই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরকে একটা করে প্লট দেওয়া হোক। ধানমন্ডি ৩২-এর আরো খবর জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ধানমন্ডি ৩২-এ আজ কি ধরনের পরিস্থিতি দেখছেন, আর ফায়ার সার্ভিসের পানি অপসারণ শুরু হয়েছে কিনা? শিক্ষা ধানমন্ডি ৩২-এ আজকে একই রকম ভাবে উৎসুক জনতার ভিড় রয়েছে। তবে আজ দুপুর 11টার দিকে এখানে ফায়ার সার্ভিস আসার কথা ছিল এবং তারা এখানে এসে যে আমি যেই ভবনটিতে রয়েছি এখানে দেখছেন এখন উৎসুক জনতার ভিড় রয়েছে এবং এই ভবনটিকে সন্দেহ করা হচ্ছে যে এখানে আয়নাঘর রয়েছে। তবে ফায়ার সার্ভিস এই ভবনের নিচে পানি জমানো পানি ছিল। ফায়ার সার্ভিস বলছে যে এই জমানো পানিটি বৃষ্টি থেকে হতে পারে এমনটি ধারণা করছেন তারা, এবং তারা একটি যন্ত্রের মাধ্যমে এখানে পানির নিষ্কাশন সেটি করে ফেলেছে। এবং তারা বলছে যে এখানে 2টি ফ্লোর রয়েছে, যদিও আগে এখানে 6টি ফ্লোরের কথা বলা হচ্ছিল এবং 2টি ফ্লোরের মধ্যে 2টি বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2। তো বেসমেন্ট 2তে যে পানিগুলো জমা ছিল সেটি আসলে ফায়ার সার্ভিস নিষ্কাশিত করেছে এবং তারা বলছে যে এই জায়গাটি লিফটের জন্য করা হয়েছে বলে বলছে। তবে যদিও আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিস সংবাদ মাধ্যমে কোনো কথা বলেনি। তারা এখানে এসেছিল কয়েকজন, তারা পানি নিষ্কাশনের কাজটি করে এই জায়গাটি যেটি দেখতে পাচ্ছেন এটি সন্দেহজনক করা জায়গা হিসাবে ধরা হয়েছিল যে এখানে হয়তো আয়নাঘর থাকতে পারে এমনটি ধারণা করছিল সবাই। এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে কিন্তু চলে গিয়েছে এখান থেকে। তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন হয়তো এখানে কিছু পাওয়া গেছে কিনা। এবং লোকজন অনেক ধরনের কথা বলছে, কেউ বলছেন এখানে হাড় পাওয়া গেছে, কেউ বলছে রক্তমাখা জামা কাপড়, অনেক কিছুই তারা বলছেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতার ব্যাপক ভিড় রয়েছে। তো আগে যেই কেন্দ্রবিন্দুটি ছিল শেখ মুজিবুর রহমানের বাড়ি সেটি থেকে কিছুটা সরে জনতার ভিড় এখন বর্তমানে এই বাড়িটিতে রয়েছে এবং এখানে সবাই দেখতে পাচ্ছেন যে ব্যাপক ভিড় তারা করছেন। তবে আনুষ্ঠানিকভাবে আমরা কিন্তু কোনো তথ্য এখনো পাইনি যে এখানে ফায়ার সার্ভিস অভিযান করে কি পেয়েছে। তবে তারা একটি বেসমেন্ট হিসেবে বলেছে আমাদের কাছে। তো আমার কাছে এই ছিল ধানমন্ডির ৩২ থেকে সর্বশেষ খবর। ঋষিকা। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি ৩২ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী। রাজনীতিতে ঝড়ের আভাস পাচ্ছেন গয়েশ্বর চন্দ্র রায়। ৩১ দফা সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও জনগণের আস্থা ফেরানোর আশা প্রকাশ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। রোববার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 111-এর কেউ যদি সংস্কারের বক্তব্য দেয় তাহলে মানুষ তা গ্রহণ করবে না। অন্যদিকে কর্মশালা অনুষ্ঠানের সভাপতি জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক সব ক্ষেত্রে ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হবে। আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ কেবল স্বাধীনতা, সার্বভৌমত্ব নয়, অর্থনীতি উৎপাদনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশনের জায়গায় আঘাত করতে হবে। আজকে বাংলাদেশের জাতীয় জীবনে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সর্বক্ষেত্রে আমাদের প্রধান প্রতিবন্ধকতা আমাদের
জাতীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে যে বৈদেশিক হস্তক্ষেপ, যে ষড়যন্ত্র, তাকে যদি আমরা রুখতে না পারি, এই দাবি, এই কর্মসূচি বাস্তবায়ন হবে না। উচ্চশিক্ষার সুযোগ অনতিবিলম্বে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্য পদে নিয়োগ প্রদান সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় নতুন করে 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালে কয়েকটি আবেদনের শুনানি শেষে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম সাংবাদিকদের জানান, জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে ছাত্র জনতার উপর গুলি করা আলোচিত এপিবিএন কর্মকর্তা সুজনকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তামিম জানান, এই মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এ পর্যন্ত জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় 18 মামলায় 115 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। আসামিদের মধ্যে 52 জন বেসামরিক, 9 জন সাবেক সেনা কর্মকর্তা ও বাকিরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। স্কুল ছাত্র আয়াজ হত্যা মামলার আসামি জামামুন ইসলাম ওরফে জিসানকে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা শাহিদুল বিশ্বাসকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী রোববার তাকে এ ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এর আগে সকালে তলবে হাজির হন পুলিশ কর্মকর্তা শাহিদুল বিশ্বাস। গত 2 ফেব্রুয়ারি তাকে তলব করেন হাইকোর্ট। 2020 সালের 10 ডিসেম্বর কলেজ ফুটবল প্রীতি টুর্নামেন্টের বিরোধের জের ধরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ছাত্র আয়াজ হককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার দায়ে একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিরা সবাই সিটি কলেজের ছাত্র। 2014 সালের 9 জুন পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় আয়াজকে। সিটি কলেজের একটি ঘটনাকে কেন্দ্র করে একজন আসামিকে মেরে তার পায়ে পচন ধরিয়ে দেওয়া হয় এবং তারপরে তার কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করা হয়। এই মামলা প্রায় 10 বছর পরে হাইকোর্ট বিভাগে শুনানির জন্য আসে। তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিবর্গের নির্দেশে তিনি এই আসামিকে নির্যাতন নিপীড়ন করে তার 2 পা একেবারে এমন অবস্থায় করে নিয়ে যায় যে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি ইউনিটে তার অপারেশন করতে হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার সকাল 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল 10টার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আব্দুর রউফ মারা গেছেন। 2 মাস ধরে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদ আসর মহাখালীর গাউসুল আজম মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা ও সোমবার জাতীয় ঈদগাহে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৌলভীবাজারের সড়ক বিভাগের সেতুর কাছে বল গেট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুটি। দিন দুপুরে নদীর কিনারা থেকে বালু তোলা হলেও নিশ্চুপ প্রশাসন। অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। মৌলভীবাজার থেকে সালেহ এলাহি কুটির পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক বিভাগের রাজাপুর পিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ শেষ, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায়। এদিকে সেতুটির আশপাশ থেকে 7-8টি বলগেট মেশিন দিয়ে অবাধে বালু তুলছে প্রভাবশালীরা। পিলারের নিচ থেকে মাটি সরে যাওয়ায় উদ্বোধনের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। এই ব্রিজের তলরটা পিলার সারা ইঞ্জেই বালি অঞ্জে ও সুটি একটা দিয়া উবার আছে ব্রিজ
ইগান যদি উফরে দিয়ে আরো গাড়িগুলো যায় ভাঙি দিব গিয়া। বালু উত্তোলনের কারণে হুমকির মুখে রয়েছে রাজাপুর ও ধলিয়া বন্যা প্রতিরক্ষা বাঁধও। অভিযোগ উঠেছে প্রশাসনের নজরদারির অভাবে প্রভাবশালীরা নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এই পিলারের নিচের বালি এবং মাটি সরে যাচ্ছে, এটা অত্যন্ত ঝুঁকিময়। যে কোনো মুহূর্তে ব্রিজটা উদ্বোধনের আগে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজ থেকে খুঁটি বার হয়ে গেছে, বালি চাওয়া গিয়া। এখন আমরা বাধা দিলে আমরা বাধা তারা মানে না, আর আমরা প্রশাসনের কাছে গেলে প্রশাসনে কোনো উদ্যোগিতা নেয় না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন, সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে আপত্তি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি এখান থেকে ড্রেজার এবং বালিচারা উত্তোলন করে তাদের যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টা উত্থাপন করেছি, লিখিতভাবে অবহিত করেছি, এছাড়া ব্যক্তিগতভাবেও আমরা বিভিন্ন সময় তাদেরকে অবহিত করেছি। আমরা আশঙ্কা করতেছি খুব কাছাকাছি স্থানের মধ্যে বালি এইভাবে উত্তোলন করতে থাকলে ব্রিজের পাইলিং সহ ফাউন্ডেশনে সেটেলমেন্ট জনিত প্রবলেম হতে পারে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে 38 কোটি টাকার সেতুটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।